প্রভাবক ও প্রভাবন এবং এদের প্রকারভেদ ও ক্রিয়াকৌশল। প্রভাবক কি? যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে ওই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে, কিন্তু বিক্রিয়া শেষে ভর এবং রাসায়নিক সংযুক্তিতে এর কোনো পরিবর্তন হয় না বা অপরিবর্তিত থাকে, তাকে ওই বিক্রিয়ার প্রভাবক বলা হয়। যেমন আমরা যদি স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের সময় লক্ষ্য করি, তাহলে সালফার ডাইঅক্সাইড গ্যাস থেকে আমরা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে থাকি। এই বিক্রিয়াটি স্বাভাবিক অবস্থায় বিক্রিয়াটি যেভাবে ঘটে, এখানে যদি সামান্য পরিমাণ প্লাটিনাম গুঁড়া যোগ করা হয় বা প্লাটিনামের উপস্থিতিতে ঘটানো হয়, তাহলে অনেক বেশি পরিমাণে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। আর এই জন্যই আমরা এখানে প্লাটিনামকে প্রভাবক হিসেবে গ্রহণ করি, অর্থাৎ এই বিক্রিয়াটির ক্ষেত্রে প্লাটিনাম প্রভাবক রূপে ক্রিয়া করে। প্রভাবকের প্রকারভেদ, অর্থাৎ প্রভাবক কত ধরনের হতে পারে। প্রভাবক সাধারণত 4 ধরনের হয়: ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, অটো প্রভাবক বা স্বপ্রভাবক, আবিষ্ট প্রভাবক। এই 4 ধরনের প্রভাবক রয়েছে। তাদের ক্রিয়াকৌশলের উপর ভিত্তি করে এদেরকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আসি ধনাত্মক প্রভাবক। এটা কাকে বলে? যে সকল প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে বৃদ্ধি করে, তাকে ধনাত্মক প্রভাবক বলে। এদের কিন্তু বিক্রিয়া শেষে ভর আর সংযুক্তি একই ধরনের অপরিবর্তিত থাকে। যেমন আমরা যদি মনে করি পটাশিয়াম ক্লোরাইডকে যদি তাপ দেই, তাহলে কিন্তু সেখানে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হয়। এটা স্বাভাবিকভাবে যে গতিতে হয়, কিন্তু ওখানে যদি সামান্য পরিমাণ আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করি, তাহলে অক্সিজেন উৎপাদনের হার অনেক বেশি হয়। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়া গতিকে বৃদ্ধি করে, তাই এটাকে আমরা কী প্রভাবক বলবো? ধনাত্মক প্রভাবক বলে থাকি। আবারও এই বিক্রিয়াটিতে তোমরা দেখো, পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দেই, তাহলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এটা স্বাভাবিকভাবে যে গতিতে হয়। তো এর মধ্যে এই দেখো, একটু যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আমরা যোগ করি, তাহলে বিক্রিয়ার গতিটা কী হলো? এই গতি বৃদ্ধি পায় বা গতি বেড়ে যায়। তো তাহলে যেহেতু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর গতি বাড়িয়ে দেয়, তাহলে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা একটি ধনাত্মক প্রভাবক। তো বিক্রিয়াটার ক্ষেত্রে ধনাত্মক প্রভাবক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। অনুরূপভাবে দেখো, তোমরা এই বিখ্যাত বিক্রিয়াটা সবাই জানো যে অ্যালকিনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি তাপমাত্রায় আমরা হাইড্রোজেন গ্যাস যদি চালনা করি, তাহলে অ্যালকেন হয়। তাহলে এই নিকেলটার উপস্থিতিতে কি হয়? এই বিক্রিয়ায় আসলে হাইড্রোজেন সংযোজনের হার বৃদ্ধি পায়। তাহলে এই বিক্রিয়ায় নিকেলটা কি হবে? বিক্রিয়ার গতিকে বাড়াচ্ছে, তাই নিকেল একটা ধনাত্মক প্রভাবক। এখন দেখো, ধনাত্মক প্রভাবক কেন বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। দেখো, এই বিষয়টি আলোচনা করার জন্য আমরা প্রথমে একটি গ্রাফ চিন্তা করি। গ্রাফের একদিকে যদি আমরা স্থিতিশক্তি, অপরদিকে বিক্রিয়ার অগ্রগতি বা বিক্রিয়া অক্ষ লিখে ফেলি, তাহলে আমরা দেখব যে আমরা জানি যে এই যে একপাশে বিক্রিয়ক আর একপাশে উৎপাদ। তো বিক্রিয়কগুলো কিন্তু একটা নির্দিষ্ট শক্তির বিভব বা চূড়াকে অতিক্রম করে উৎপাদে পরিণত হয়। তো এই জায়গায় দেখো, আমরা জানি বিক্রিয়কগুলো একটা মধ্যবর্তী যৌগ তৈরির মাধ্যমে উৎপাদে পরিণত হয়। তো বিক্রিয়কগুলো এই দেখো, এখানে পরিমাণ শক্তি অর্জন করতে হয় বিক্রিয়ক অণুগুলোকে, দুইটা চূড়া কিন্তু দেখানো আছে, দুটাতেই কিন্তু বিক্রিয়কগুলোকে পরিমাণ শক্তির ধাপ অতিক্রম করে উৎপাদে পরিণত হতে হয়েছে। তো প্রথম যে চূড়াটা, সেটা হচ্ছে প্রভাবক ব্যতীত আমরা চিন্তা করব, আর পরেরটা হচ্ছে ধনাত্মক প্রভাবকের উপস্থিতিতে। তো এখানে তোমরা যদি লক্ষ্য করো যে প্রথম বিক্রিয়কের ক্ষেত্রে প্রথম যে চূড়াটি আমরা দেখতে পাচ্ছি, সেটাতে কিন্তু প্রভাবক নেই, দ্বিতীয়টাতে ধনাত্মক প্রভাবক রয়েছে। তাহলে স্বাভাবিকভাবে দেখো, বিক্রিয়কগুলোকে উৎপাদে পরিণত হতে গেলে ওই যে বিভব বাধা অতিক্রম করে, প্রভাবক ব্যতীত যেটা উঁচু বাধা অতিক্রম করে আসতে হয়, অর্থাৎ অনেক বেশি সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়। এই লাল দাগ চিহ্নিত স্থানে দেখাচ্ছি। কিন্তু যদি প্রভাবক থাকে ধনাত্মক প্রভাবক, তাহলে বিক্রিয়কগুলোকে কম শক্তির বাধা অতিক্রম করে আসতে হচ্ছে, অর্থাৎ অল্প পরিমাণ। তো এখন এই অবস্থায় যেহেতু বেশি শক্তি প্রভাবক ব্যতীত বেশি শক্তির চূড়া অতিক্রম করতে হয়, তাহলে বিক্রিয়ক অণুগুলোকে সহজেই ওই বেশি পরিমাণ শক্তি অর্জন করতে পারে না বিক্রিয়ক অণুগুলি। কিন্তু যদি প্রভাবক থাকে, তাহলে বিক্রিয়ক অণুগুলি দেখো, ধনাত্মক প্রভাবকের উপস্থিতিতে কম বিভব বাধার অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ কম সক্রিয়ণ শক্তি অর্জন করতে হচ্ছে। ফলে সহজে অধিক পরিমাণ বিক্রিয়ক অণু এই
বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে। আবারও দেখো এই চূড়ার মধ্যে প্রভাবক ব্যতীত সেটার সক্রিয়ণ শক্তির মান বেশি, অর্থাৎ বিক্রিয়কগুলোকে অনেক বেশি শক্তি অর্জন করে উৎপাদের দিকে যেতে হচ্ছে। কিন্তু দেখো যেটাতে ধনাত্মক প্রভাবকের উপস্থিতি ঘটানো হয়েছে সেখানে কিন্তু শক্তির চূড়াটা ছোট হয়, বিক্রিয়ক অণুগুলোকে কম শক্তি অর্জন করে উৎপাদে পরিণত হচ্ছে। কিন্তু কেন এমনটি হচ্ছে? তো এর উত্তর আমরা খুঁজতে গেলে আমরা বলতে পারি যে ধনাত্মক প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ক অণুগুলি প্রভাবকের সাথে এমন একটি মধ্যবর্তী যৌগ তৈরি করে যে যৌগটি তৈরি করতে গেলে কম সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ কম শক্তি প্রয়োজন হয়। ফলে অধিক সংখ্যক বিক্রিয়ক অণু সহজে এই যৌগটি তৈরি করে এবং এই সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে। তাই বিক্রিয়ায় অনেকগুলো অণু অংশগ্রহণ করে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়। কিন্তু ধনাত্মক প্রভাবক না থাকলে এমনটি সম্ভব হয় না। তাই ধনাত্মক প্রভাবকের উপস্থিতি আসলে বিক্রিয়ার গতিটাকে বাড়িয়ে দেয়, কারণ ভিন্ন একটি যৌগ তৈরির মাধ্যমে যেহেতু বিক্রিয়াটি হচ্ছে তাই এমনটি ঘটে থাকে। পরের প্রভাবকটি হচ্ছে ঋণাত্মক প্রভাবক। তো এটা আমরা সবাই জানি যে প্রভাবক কোনো রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থাকলে বিক্রিয়ার স্বাভাবিক গতি হ্রাস পায়, তাকে ঋণাত্মক প্রভাবক বলা হয়ে থাকে। তো ঋণাত্মক প্রভাবকেরও গুরুত্ব রয়েছে। ঋণাত্মক প্রভাবক হিসেবে আমরা যেমন হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি একটা বোতলে রাখি সেটা কিন্তু আপনা আপনি বিয়োজিত হয়ে পানি আর অক্সিজেন তৈরি করে, কিন্তু ওর মধ্যে যদি সামান্য পরিমাণ আমরা ফসফরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড ফেলে রাখি তাহলে বিক্রিয়ার গতিটা স্লো হয়ে যায়। তো এটাই তাহলে একটা হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে আমরা ফসফরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড ঋণাত্মক প্রভাবক হিসাবে আমরা চিন্তা করতে পারি। এছাড়াও ওই যে আরও কিছু ঋণাত্মক প্রভাবক যেমন ইউরিয়া, গ্লিসারিন, অ্যালকোহল, কার্বন মনোক্সাইড এগুলো বিভিন্ন ক্ষেত্রে ঋণাত্মক প্রভাবক রূপে ক্রিয়া করে থাকে। এই যে হাইড্রোজেন পারঅক্সাইড দেখতে পাচ্ছ না, এই হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি আমরা বোতলের মধ্যে রেখে দেই, একটা বোতলের মধ্যে যদি রেখে দেই তাহলে এইটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনা আপনি বিয়োজিত হয়ে যায়। আমি হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করলাম, সেটা কোনো বোতলে রেখে দিলাম, দেখবা যে পানি আর অক্সিজেন হয়ে গেল। বোতলে তুমি হাইড্রোজেন পারঅক্সাইড এনে রেখে দিয়েছো, 1 বছর পর মনে করতেছো যে না আমার আজকে হাইড্রোজেন পারঅক্সাইড দরকার, বের করে দেখতেছো সব পানি হয়ে আছে, ফলাফল 0। তাহলে তোমরা বের করে দেখতেছো যে পানি হয়ে আছে, তাহলে ওই হাইড্রোজেন পারঅক্সাইড কি কোনো কাজে লাগবে? লাগবে না, নিশ্চয়ই লাগবে না। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, যে হাইড্রোজেন পারঅক্সাইডটা যেন বিয়োজিত না হয়। এটা তো বিক্রিয়া একটা, এই বিক্রিয়াটার গতি আমাদের কমানো দরকার। এই জন্য ওর মধ্যে 2-1 ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, অথবা ফসফরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড অথবা ফসফরিক অ্যাসিড 2-1 ফোঁটা দিয়ে রাখলে বিক্রিয়ার গতিটা মন্থর হয়, মানে বিক্রিয়া ধীরে ধীরে ঘটে। অথবা এখানে আমরা গ্লিসারিনও দিতে পারি এখানে। তাহলে এগুলো এর জন্য ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। অথবা কিন্তু এগুলা হয় কি 2-4 ফোঁটা সালফিউরিক অ্যাসিড অথবা 2-4 ফোঁটা ফসফরিক অ্যাসিড অথবা কয়েক ফোঁটা গ্লিসারিন দিয়ে আমরা রাখতে পারি। তাহলে এই বিক্রিয়াটা কি হবে, ধীরে ধীরে সংগঠিত হবে। অনুরূপভাবে আমরা যদি এরকম কিছু হয় থাকে, আরো কিছু বিক্রিয়া আছে, যেমন হচ্ছে ফসজিন গ্যাস। ক্লোরোফর্ম নাম শুনছো কি? ক্লোরোফর্মে যদি বাতাসের অক্সিজেনের সাক্ষাৎ হয় আর এখানে যদি সূর্যের আলো হয়, সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের অক্সিজেনের সাক্ষাৎ পেলেই সাথে সাথে কি হবে, এটা মানে ক্লোরোফর্মটা ফসজিন গ্যাস, এই Cl2 আর হবে তোমাদের এখানে HCl, এইটা তৈরি হয়। এটার নাম হচ্ছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস এটা খুবই বিষাক্ত। এই গ্যাস শরীরের মধ্যে প্রবেশ করলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে মানুষের। তাহলে এই যে ফসজিন গ্যাসটা, ক্লোরোফর্ম যদি তুমি কোথাও রেখে দাও আর ওই ক্লোরোফর্মটার ভিতরে বোতলের মধ্যে যদি একটু বাতাস ঢুকে থাকে আর কোনো ক্রমে সূর্যের আলোর দেখা সাক্ষাৎ হলো, এমনকি ঘরের লাইটের আলো এখানে কাজ করতে পারে, সূর্যের আলোর দেখা সাক্ষাৎ হলো বা ঘরের লাইটের আলো ভিতরে প্রবেশ করলো, তাহলে কি হবে, ফসজিন গ্যাস তৈরি হবে ভিতরে কিছু পরিমাণ। পরে যদি এই ক্লোরোফর্ম দিয়ে কাউকে অজ্ঞান করতে যাও তাহলে সে অজ্ঞান না হয়ে একদম পরপরে চলে যাবে, যে কারণে এটা সমস্যা হতে পারে। তো ক্লোরোফর্মকে আমরা ফসজিন গ্যাসে পরিণত হতে যদি দিতে না চাই তাহলে আমরা কি করব, ওই যে আলো
সূর্যের আলোকে আমরা কি করব, এর মধ্যে ঢুকতে দেব না। তাহলে সূর্যের আলো যেন ঢুকতে না পারে এই জন্য এটা কি করা হয়, আলো নিরোধী বোতল অর্থাৎ বাদামি রঙের বোতল, যেগুলোকে বলে অ্যাম্বার বোতল, দেখবা যে এগুলো খুব বাদামি কালারের বোতল আছে না, রঙিন বোতল, এইটা রঙিন বোতলে রাখা হয় ক্লোরোফর্মকে। তো এই রঙিন বোতলের মধ্যে রঙিন পদার্থগুলো আলো শোষণ করে, ফলে বিক্রিয়া করতে দিচ্ছে না। তাহলে রঙিন বোতলটা এখানে কি করতেছে বলতো, বিক্রিয়াটাকে হতে দিচ্ছে না, তাই না? এই বোতলটাও এখানে প্রভাব, বোতল বোতলটা এখানে প্রভাবকের ভূমিকা পালন করছে। দেখো বোতল কি করতে না পারে, মানুষ বলে যে ভোটে দাঁড়াইছে ওই লোকটা তো একটা বোতল লোক, ওকে ভোট দিয়ে কি লাভ। এইখানে দেখো বোতলেরও ভূমিকা আছে, বোতলও একটা প্রভাবক হতে পারে। এবার ঋণাত্মক প্রভাবক কিভাবে বিক্রিয়া গতিকে কমাচ্ছে, একই রকম ঘটনা আমরা এইভাবে দেখব। এই পাশে স্থিতিশক্তি, এখানে বিক্রিয়া রক্ষ। তো আমরা যদি চিন্তা করি এইরকম ধরলাম, আর একটা ধরলাম এরকম, স্বাভাবিকভাবে এইটা প্রভাবক ছাড়া, হ্যাঁ প্রভাবক ব্যতীত, আর এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক যদি হয়, তাহলে ঋণাত্মক প্রভাবকের উপস্থিতিতে উপরেরটা, আর প্রভাবক ছাড়া হলে নিচেরটা। তো একই রকম দেখো, যদি প্রভাবক ব্যতীত হয় তাহলে এই সক্রিয়ণ শক্তির মান কিন্তু এই পরিমাণ ইয়ে, আর প্রভাবক সহ যদি হয় তাহলে এটা হচ্ছে ইয়ে, ধরলাম এইখানে দেখো তো ইয়ে, হ্যাঁ এটা হচ্ছে মানে ক্যাটালিস্ট, হ্যাঁ ক্যাটালিস্ট যুক্ত যদি হয় তাহলে এটার মান বেশি, আর ইয়ে হচ্ছে এটা নর্মালটা, এটা কি না? তাহলে যদি প্রভাবক থাকে এখানে তাহলে সক্রিয়ণ শক্তি বেশি লাগতেছে, আর যদি প্রভাবক না থাকে তাহলে সক্রিয়ণ শক্তি কম লাগতেছে। তাহলে যেখানে প্রভাবক নাই সেই বিক্রিয়াটার গতি বেশি হবে, না প্রভাবক থাকলে বিক্রিয়ার গতি হবে বেশি? হম, ঋণাত্মক ঋণাত্মক প্রভাবক থাকলে বিক্রিয়ার গতি কমে যাবে। এখন কেন কমায়, আগে যেটা লিখছো ওই একই অবস্থা, খালি একটু কথাটা মিলিয়ে নাও, তোমরা নিজেরাই লিখতে পারবা। যে কোনো একটি বিক্রিয়ার আগে প্রভাবক কাকে বলে, ঋণাত্মক প্রভাবক সেটা বলে দিলা, দিয়ে বলবা যে এই প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার বেগ কমে যায়, কারণ এই প্রভাবক বিক্রিয়কের সাথে এমন একটি মধ্যবর্তী যৌগ তৈরির মাধ্যমে বিক্রিয়াটিকে সংগঠিত করে যে মধ্যবর্তী যৌগটি তৈরির জন্য অধিক পরিমাণ সক্রিয়ণ শক্তির প্রয়োজন হয়, আর এই অধিক পরিমাণ সক্রিয়ণ শক্তি কম সংখ্যক বিক্রিয়া অণু অংশগ্রহণ অর্জন করতে পারে। তাই বিক্রিয়ায় অংশগ্রহণকারী অণুর সংখ্যা কম, বিক্রিয়ার গতিও কম। ওই আগে যেটা লেখছো ওইটাই মিলিয়ে ঝিলিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা দুই প্রকার প্রভাবক সম্পর্কে জানলাম। যদি ঋণাত্মক প্রভাবক থাকে, তাহলে ঋণাত্মক প্রভাবক এমন একটা যৌগ তৈরি করে যে যৌগটা তৈরি করতে গেলে অনেকগুলো শক্তি লাগে। ঠিক আছে, ঋণাত্মক প্রভাবক যে যৌগটা তৈরি করতে গেলে অনেকগুলো শক্তি লাগে, অনেক শক্তি লাগে, যে কারণে তার পথটা হচ্ছে যে এই দিক দিয়ে আসতেছে, অনেক সক্রিয়ণ শক্তি অর্জন করতে হচ্ছে কিনা এই দিক দিয়ে লাফ দিয়ে যেতে হচ্ছে। বুঝছো? সিনেমা তো দেখছো, সিনেমার ভিলেন আছে না, তো মনে করো কোনো একটা এই যে এরকম হাই জাম্প হচ্ছে, হাই জাম্প এই দিক দিয়ে চলে যাচ্ছে, তো ওখানে যদি হাই জাম্পের সময় মনে করো তোমাদের খেলাধুলার টিচার দাঁড়িয়ে আছে, স্টুডেন্ট নিয়ে এইখানে ধরো, এই দিক দিয়ে বাচ্চারা লাফ দিয়ে যাচ্ছে, তো এইখানে যখন ধরছে তখন বাচ্চারা এই দিক দিয়ে লাফ দিয়ে চলে গেছে। এখন কোন এক ভিলেন লোক আছে, তোমাদের তোমাদের ফেভারিটে কাজ করে না, এরকম কোন ছেলে পেলে আছে, ও মনে করে যদি থাকে তাহলে সে দড়িটা যেখানে ছাদ ধরতে বলছে তার উপর দিয়ে এসে ধরছে, উপর দিয়ে ধরছে, তাহলে নর্মাল অবস্থায় দড়িটা থাকার কথা এই দিক দিয়ে অনায়াসে লাফ দিয়ে স্টুডেন্ট চলে যায়। কিন্তু একজন ভিলেন ছেলে আছে, হ্যাঁ, যে না মেয়েদেরকে আমরা পার হতে দেব না, সে উপর দিয়ে ধরছে। এবার দেখো তো কোনটা দিক দিয়ে গেলে
তাহলে কোনটা দিক দিয়ে গেলে বেশি স্টুডেন্ট পার হবে, এটা দিয়ে না এটা দিয়ে? নিচেরটা। তো এই ভিলেনের উপস্থিতিতে না ভিলেনের অনুপস্থিতিতে বেশি স্টুডেন্ট পার হতে পারবে? তাহলে এই যে এখানেও হচ্ছে ঋণাত্মক প্রভাব হচ্ছে ভিলেন, সে থাকলে এমন একটা যৌগ তৈরি করে ফেলে যার জন্য অনেক দূর দিয়ে পার হয়ে আসতে হয়, শক্তি অনেক অর্জন করে পার হতে হয়। আর যদি ওই ভিলেন না থাকে তাহলে কম শক্তি অর্জন করলেই পার হতে পারে, ফলে অনেক স্টুডেন্ট পার হয়ে যায় হাই জামে। এরপর আমরা আসি অটোপ্রভাবক বা স্বয়ংক্রিয় প্রভাবক বা স্বপ্রভাবক। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন কোনো পদার্থ ওই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে বা ওই বিক্রিয়ার জন্য প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে তখন ওই পদার্থটাকে অটোপ্রভাবক বলা হয়ে থাকে। তো এই প্রভাবকগুলো বিক্রিয়ার মধ্যেই উৎপন্ন হয় বা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, এই পদার্থগুলোকে বাইরের থেকে যোগ করতে হচ্ছে না। যেমনটা আমরা যদি দেখি অম্লীয় অক্সালিক অ্যাসিডের মধ্যে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমরা টাইট্রেশন করি, তাহলে প্রথম দিকে বিক্রিয়ার গতি ধীরে থাকে, অর্থাৎ বর্ণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ খুব ধীর গতিতে বর্ণহীন হতে থাকে, কিন্তু বিক্রিয়াটি একটু কিছু সময় যাওয়ার পর দেখা যাবে খুব দ্রুত বিক্রিয়াটি সংগঠিত হচ্ছে, অর্থাৎ বর্ণ খুব দ্রুতই যাচ্ছে। এর কারণ হচ্ছে বিক্রিয়াটার মধ্যে কিছু পরিমাণ ম্যাঙ্গানিজ আয়ন, অর্থাৎ ম্যাঙ্গানিজ সালফেট থেকে যে ম্যাঙ্গানিজ আয়ন তৈরি হয়, এটা কিছু পরিমাণ তৈরি হলে তবে ম্যাঙ্গানিজ আয়ন নিজেই ওই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতেছে, ফলে বিক্রিয়ার বেগ অনেক বেড়ে যাচ্ছে। তাই এখানে বিক্রিয়াটাতে ম্যাঙ্গানিজ আয়ন স্বপ্রভাবক বা অটোপ্রভাবক হিসেবে কাজ করতেছে। এখানে কিন্তু ম্যাঙ্গানিজ আয়নকে আচ্ছা, এর কারণটা তারপরে লেখো কারণ। ম্যাঙ্গানিজ আয়ন, এই যে এখানে ম্যাঙ্গানিজ আয়ন Mn2 প্লাস আয়ন, এখানে দেখো তো Mn2 প্লাস আয়ন তৈরি হয়েছে কিনা। Mn2 প্লাস আয়ন অটোপ্রভাবক। যদি বিক্রিয়াটার শুরুতে Mn2 প্লাস আয়ন তো তৈরি হয় না, এজন্য কিছুক্ষণ পর যখন তৈরি হয়ে যায় Mn2 প্লাস আয়ন ম্যাঙ্গানিজ আয়ন, তখন এই আয়নটা বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়। এটা আয়ন যত বেশি তৈরি হবে বিক্রিয়ার গতি তত বাড়তে থাকবে, অর্থাৎ এই ম্যাঙ্গানিজ আয়ন এক ধরনের অটোপ্রভাবক। যে অটোপ্রভাবক হচ্ছে বিক্রিয়ার মধ্যেই উৎপন্ন হয়, বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়, এটা বাইরের থেকে যোগ করতে হয় না। এই প্রভাবককে কিন্তু বাইরের থেকে যোগ করতে হয় না, এর সংযুক্তি নিয়ে কোনো প্রশ্ন নাই এখানে। আগে যেমন বলছিলাম প্রভাবকে যে সংযুক্তি অপরিবর্তিত থাকে, এখানে সংযুক্তির কথা বলা লাগবে না, কারণ এটা তো যোগে করিনি আমরা। কাজে এটার সংযুক্তি কমবে না বাড়বে বলো তো? আবিষ্ট প্রভাবক, এটা আসলে সংজ্ঞা, এই শর্টকাট সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি: একটি বিশেষ বিক্রিয়কের প্রভাবে অপর একটি বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলে তখন ওই বিশেষ বিক্রিয়ককে আবিষ্ট প্রভাবক বলা হয়। অর্থাৎ কারো প্রভাবে যদি কেউ বিক্রিয়া অংশগ্রহণ করে বা কারো ইন্ধনে যদি কোনো একটি বিক্রিয়ক অংশগ্রহণ করে, তখন যার ইন্ধনে অংশগ্রহণ করতেছে তাকে আবিষ্ট প্রভাবক বলা হচ্ছে। বোঝাবো তার আগে সংজ্ঞাটা তোমরা একটু লিখে নাও, বিস্তারিত আমরা সংজ্ঞাটা আলোচনা একটু করতে পারি। ভেজালি সংজ্ঞা। প্রথমত আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি এটা লেখো যে কোন কিছু কোন কিছু রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ার ক্ষেত্রে রয়েছে দেখা যে যায়, বিক্রিয়াগুলিতে কোনো একটি লেখো বিক্রিয়ক এককভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে বা কোন জারণ কোন বিক্রিয়া হলে বিক্রিয়ার ক্ষেত্রে এককভাবে দেখা জারিত যায় হতে পারে, কিন্তু অপর একটি বিক্রিয়ক যেটি এককভাবে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না বা জারিত হতে পারে না, কিন্তু উভয় বিক্রিয়ককে যদি আমরা একত্রে জারিত করি বা বিক্রিয়া ঘটানোর চেষ্টা করি, তাহলে দুটি বিক্রিয়ক আবার একসঙ্গে দেখা যায় একটি বিক্রিয়া বিক্রিয়ক অংশগ্রহণ করে। এককভাবে বিক্রিয়া অংশগ্রহণ যে করতে পারে, বিক্রিয়কটির প্রভাবে অপর একটি বিক্রিয়ক বিক্রিয়া অংশগ্রহণ করলেও সেই বিক্রিয়কটিকে আমরা আবিষ্ট প্রভাবক বলে থাকি। অর্থাৎ এককভাবে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, যার প্রভাবে যেটি বিক্রিয়া অংশগ্রহণ করলো সেটি হচ্ছে আবিষ্ট প্রভাবক। তো এককভাবে বিক্রিয়া অংশগ্রহণ করতে তোমরা পারে। দেখতে থাকো, উদাহরণ দেখলে আরো তোমাদের কাছে ক্লিয়ার মনে হবে। সোডিয়াম সালফাইড SO3, এটা যদি বাতাসের অক্সিজেন দ্বারা জারিত করি তাহলে হয় সোডিয়াম সালফেট হয়। তো দেখো তো এটা বিক্রিয়া হলো কিনা। বিক্রিয়া ঘটে, এটা ঘটলো বিক্রিয়া, এই বিক্রিয়কটা বিক্রিয়া অংশগ্রহণ করলো একা একা, কিন্তু কারো সাহায্য নিল না। আবার দেখো আর্সেনাইড, এটাকে বলা হচ্ছে সোডিয়াম আর্সেনাইড, এইটা কিন্তু বিক্রিয়া হয় না,
একা একা যদি হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হচ্ছে না। এপাশে দেখা যাচ্ছে না, এটা কিন্তু বিক্রিয়া হলো না। তাহলে সোডিয়াম আর্সেনাইড যদি একা একা অক্সিজেনের সাথে জারিত করা হয় তাহলে বিক্রিয়া হয় না, এটা কিন্তু এককভাবে। তবে এই দুই ভদ্রলোককে যদি একখানে রেখে দেই, হ্যাঁ, সোডিয়াম সালফাইড প্লাস সোডিয়াম আর্সেনাইড, এই দুইটাকে যদি একসঙ্গে রেখে আমরা জারিত করি, বিক্রিয়া ঘটাই, তাহলে এরা দেখা যায় দুইজনেই কি হলো, বিক্রিয়া অংশগ্রহণ করলো। দেখো দুইটাই কিন্তু জারিত হলো, দুইটাই বিক্রিয়া অংশগ্রহণ করলো। তাহলে এখন তোমরা বলো যে এ তো বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু এ কার সাহসে বিক্রিয়া অংশগ্রহণ করলো? এর সাহসে কিনা? এর 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 সংস্পর্শে সে বিক্রিয়া অংশগ্রহণ করলো, তাহলে এ ওকে সাহস যোগাইছে, এ আছে বলেই এ বিক্রিয়া অংশগ্রহণ করতে পারছে, তাহলে এই হবে প্রভাবক। তাহলে এর প্রভাবে বিক্রিয়া ঘটেছে, তাই এইটাকে বলা হচ্ছে NaSO3 হলো আবিষ্ট প্রভাবক। আবিষ্ট প্রভাবক সাহায্য করে। তাহলে যে সকল রাসায়নিক পদার্থ কোন বিক্রিয়া উপস্থিত থেকে বিক্রিয়ার প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়িয়ে দেয় তাদেরকে প্রভাবক সহায়ক বলে। লেখা শেষ। তো আমরা এরকম একটা উদাহরণ দেখি, যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস মিলে যদি আমরা কোনোভাবে অ্যামোনিয়া তৈরি করি, তাহলে এখানে তো তাপচাপ থাকবেই, তাপচাপ, কিন্তু এখানে থাকবে আয়রন প্রভাবক, লোহার গুঁড়া প্রভাবক, এইখানে থাকবে মলিবডেনাম, এইটা হলো প্রভাবক। এই আয়রন প্রভাবক, প্রভাবক বানানো হলো না, এটা হলো সহায়ক, এই মলিবডেনামটা সহায়ক। তো এখানে কি হলো, এমও হলো প্রভাবক সহায়ক, মানে একে সাহায্য করে, প্রভাবক সহায়ক। 2 নম্বরটা তোমরা লেখো, প্রভাবক বিষ। প্রভাবক বিষ ওর উল্টাটা, যে সকল রাসায়নিক পদার্থ লিখছো, যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে ওই বিক্রিয়ার প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে, কমিয়ে দেয়। প্রভাবক ওই আগে যেগুলো লিখছো ওগুলাই, রাসায়নিক পদার্থ উপস্থিত থেকে বিক্রিয়ার প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমিয়ে দেয়, আর আগেটা ছিল বাড়িয়ে দেয়। প্রভাবন ক্ষমতা কমিয়ে দেয় বা হ্রাস করে, তাকে প্রভাবক বিষ বলে। তাহলে এই প্রভাবক বিষটা কি? এটা প্রভাবককে কাজ করতে দেয় না, বিক্রিয়ার গতি বাড়াতে গেলে ওকে আটকায় দেয়, এটাকে বলা হচ্ছে প্রভাবক বিষ। তো এটার আমরা একটা উদাহরণ আমরা লক্ষ্য যদি করি প্রভাবক বিষের, তাহলে এই উদাহরণটা হবে এরকম, সালফার ডাই অক্সাইড, তোমরা নাম শুনছো, এটার সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই তাহলে সালফার কিন্তু ট্রাই অক্সাইড হবে। এই বিক্রিয়াটাতে কিন্তু প্লাটিনাম প্রভাবক হিসেবে কাজ করে, প্লাটিনামের গুঁড়া প্রভাবক। তো এখানে যদি বিক্রিয়াটাতে সামান্য পরিমাণ আর্সেনিকের কোনো যৌগ অথবা ধুলা বালি এই টাইপের কোনো জিনিস থাকে, আর্সেনিকের যৌগ বা ধুলাবালি বা অ্যান্টিমনির কোনো যৌগ যদি থাকে, হ্যাঁ, এই বিক্রিয়াটাতে আমরা বলতে পারি আর্সেনিক যৌগ, অর্থাৎ যেমন হতে পারে ASO3, এইটা হতে পারে ধুলা বালি, হতে পারে ধুলা
হতে পারে। তারপর হচ্ছে অ্যান্টিমনির কোনো যৌগ, এটা হতে পারে। হ্যাঁ, এই যে এই যৌগগুলো আছে না, এগুলো যদি কোনো কারণে এই বিক্রিয়াটাতে উপস্থিত থাকে তাহলে এই প্লাটিনামকে কাজ করতে দেবে না। এগুলো হচ্ছে প্রভাবক বিষ। এই এই কয়েকটাকে বলা হচ্ছে প্রভাবক বিষ, এই কয়েকটা। তাহলে বিক্রিয়াটাতে যদি থাকে আর্সেনিকের যৌগ, ধুলোবালা অথবা ধূলিবালি অথবা অ্যান্টিমনির কোনো যৌগ যদি থাকে, তাহলে সেগুলোকে আমরা বলে থাকি যে এগুলো হচ্ছে প্রভাবক বিষ। অনুরূপভাবে তোমরা আরেকটা বিক্রিয়া দেখবা যে এটাও কিন্তু প্রভাবক বিষ, যেমনটা হচ্ছে এটা তোমাদের করছো কোনো এক জায়গায়। এইখানে যদি আমরা এটা দেখো, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এইখানে কি হতো, CH2 ডাবল বন্ড CH2। এই বেরিয়ামের যৌগ এইটা প্রভাবক বিষ। হ্যাঁ, এখানে প্যালাডিয়াম প্রভাবক, এই বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয়, ধনাত্মক প্রভাবক। কিন্তু এই বেরিয়ামের যৌগ বেরিয়াম 2+ বা ক্যালসিয়াম 2+ যদি থাকলে এরা হচ্ছে প্রভাবক বিষ। এরা কাকে ক্ষতিগ্রস্ত করবে? হ্যাঁ, প্যালাডিয়ামকে কাজ করতে দেবে না। এই জন্য প্যালাডিয়াম উপস্থিত থাকলে একটা বন্ধন ভেঙে হাইড্রোজেন ঢুকাতে পারে, আর একটা বন্ধন ভাঙতে গেলে ওরা কোমর ধরে টেনে থাকে। এই হলো প্রভাবক বিষের কাজ। তো এটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। মেশাবো? হুম। এবার একটু ছোট্ট একটা গল্প শোনো। এই যে ধরো গ্রামের যে লোকগুলো থাকে, ইরি ধানের সময় অনেক লোক, বা ধান কাটার সময়, পাটের সিজনে বিভিন্ন সময় অনেক লোক বাইরে যে কাজ করতে যায়। মনে করো বাড়ি থেকে অনেক দূর, 1/2 কিলো 1 কিলো দূরে একটা লোক ধান কাটতে গেছে, খুব সকালবেলা পান্তা খেয়ে গেছে, কিন্তু খুব সকালে। তো ধান কাটতে গেছে যখন, তখন ওই লোকটা আগে কিন্তু ওই জমিতে চাষ করতো গরু দিয়ে, তখন কিন্তু এই ঘটনাটা বেশি ঘটতো। এখন তো আর গরু নেই, এখন পাওয়ার টিলার। তাহলে ওই লোকটা ধান কাটতে গেছে, এখন দুপুর 10টা মানে সকাল 10টা বা 11টা হতে হতে কিন্তু তার পেটের খাবার শেষ হবে। কাজ করলে কিন্তু তাড়াতাড়ি পেটের ভাত শেষ হয়। এখন ওই লোকটা কাজ করতে গেছে, তার গিন্নি বাসায় আছে, কি করবে বলো তো? রান্না বান্না করবে। হ্যাঁ, খাবার নিয়ে যায়। এখন ওই গিন্নি তার খাবার নিয়ে যায়, তখন একটা বাটিতে ভাত গামলায়, আর একটা পানির জগ নিয়ে যায়। ওখানে ওই জমিতে পানি নেই, এটা নিয়ে যাবে কয়টার সময়? 10টা বা 11টার দিকে নিয়ে যাবে। কিন্তু একটা সুখবর হলো, তার বাড়িতে মনে করো 3 বছরের একটা ছেলে আছে। তাহলে তার গিন্নি কিন্তু খাবার নিয়ে যাবে ওই লোকটার কাজ করার গতি বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে তার গিন্নি ধনাত্মক প্রভাবক না ঋণাত্মক প্রভাবক? হ্যাঁ, তাহলে তার গিন্নি কিন্তু ধনাত্মক প্রভাবক। এবার তার গিন্নি খাবার নিয়ে যাচ্ছে, কিন্তু ওইগুলা বোতল টোতল জগ টগ এগুলো নিয়ে যেতে তার কষ্ট হয় খুব, একসাথে এতগুলো জিনিস। ওই 3 বছরের বাচ্চাটা বলছে, আম্মু আমি তোমার পানির জগটা নেই। তাহলে এবার দেখো তো ওই বাচ্চাটা কি হবে? হ্যাঁ, তার মানে ওই মহিলাটাকে সহায়তা করতেছে। জগে পানি অল্প করে নেবে, ও যতটুকু পারে। না হলে ভর্তার কৌটো একটা নিয়ে যাবে, না হলে শুকনো মরিচ একটা নিয়ে যাবে। কিছু না কিছু কাজে তো সাহায্য করতে পারবে। হুম। তাহলে ও কিন্তু ওর মাকে সাহায্য করতেছে, তাহলে ও কিন্তু প্রভাবককে সাহায্য করতেছে, তাহলে ও হবে প্রভাবক সহায়ক। এবার এটা গেল সহায়ক ওই বাচ্চাটা। এমন হলো যে ওই বাচ্চাটা কিন্তু ওই জমিতে যেতে চায় না, কান্নাকাটি করতেছে। ওর মা খাবার নিয়ে যাবে, কিন্তু সে কান্নাকাটি করতেছে। ওর মা যতবারই নিয়ে যায় পানির জগ এনে পানি ফেলে দেয়, ভাতের গামলা এনে ওইদিক ফেলে দেয়। এবার কি হলো, ওই ছেলেটা এই প্রভাবকটাকে যেতে দিচ্ছে না, খাবার নিয়ে যেতে দিচ্ছে না প্রভাবককে। ফলে ওই বাচ্চাটা হলো প্রভাবক বিষ। এই একজনের মধ্যে এই দুইটা আমরা ক্ষমতা পাচ্ছি, কখনো প্রভাবক বিষ, কখনো আবার প্রভাবক সহায়ক। তো আসলে কোনো বিক্রিয়ার গতিকে
প্রভাবকের প্রভাবিত করার ধর্মকে প্রভাবন বলে। প্রভাবন দুই ধরনের, একটা হলো সমসত্ব প্রভাবন আর একটা হলো অসমসত্ব প্রভাবন। প্রভাবন দুই প্রকার, এক হলো সমসত্ব, দুই নম্বর অসমসত্ব। এছাড়া কোনো কোনো জায়গায় তিন প্রকার পাবা, এছাড়া আর একটা আছে যেটাকে আমরা 3 নাম্বার ধরতেও পারি আবার না ধরতে পারি, কারণ এটা ওদের মধ্যেই পড়ে। এটাগুলো হচ্ছে এনজাইম প্রভাবন। এনজাইম প্রভাবন এগুলো সব প্রভাবন। তো আমরা মোটামুটি এই 3 আইটেমের প্রভাবন পেতে পারি। তো এই প্রভাবনগুলো এখন আমরা আলোচনা করব। প্রথমত আসি সমসত্ব প্রভাবন কি। সমসত্ব প্রভাবন কি অথবা সমসত্ব প্রভাবক কি, এই যে কোনো একটা পড়লেই আমরা দুটো সম্পর্কে জানতে পারবো। সমসত্ব শব্দটা হচ্ছে কি, একই রকম ভৌত অবস্থাকে বোঝাচ্ছে। কোনো একটা বিক্রিয়ায় যদি বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সবারই ভৌত অবস্থা একই থাকে, তখন ওইটা আসলে সমসত্ব কথাটা বোঝাচ্ছে। তো এর সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক একই ভৌত অবস্থায় থাকে, ওই বিক্রিয়ার প্রভাবকটাকে বলা হচ্ছে সমসত্ব প্রভাবক, আর এর প্রভাবিত করার ধর্মকে সমসত্ব প্রভাবন বলা হচ্ছে। অর্থাৎ ওই প্রভাবকটা বিক্রিয়ার গতিকে বাড়ানো কমানো, এই যে ধর্মটা, এটাকে বলা হচ্ছে সমসত্ব প্রভাবন। তো একই রকম ভৌত অবস্থা বলতে আমরা কি বুঝতেছি, বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক সব যদি থাকে কঠিন অবস্থায় তাহলে একই রকম হলো, অথবা সব যদি তরল অবস্থায় থাকে তাহলেও একই অবস্থা হলো, অথবা সব যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলেও একই অবস্থা বলা হচ্ছে। তাহলে ওই অবস্থায় প্রভাবনটাকে বলা হচ্ছে, ওই অবস্থাটার প্রভাবনটাকেই বলা হচ্ছে সমসত্ব প্রভাবন। এটা আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে প্রকোষ্ঠ প্রণালীতে যখন সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়, তখন কিন্তু সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে। প্রথমে কি করা হয়, এই দেখো, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটিয়ে প্রথমে কিন্তু সালফার ট্রাইঅক্সাইড তৈরি করা হয়, কারণ সালফিউরিক অ্যাসিড তৈরিতে কিন্তু সালফার ট্রাইঅক্সাইডটাই আগে তৈরি করে নিতে হয়। তো এইখানে কিন্তু প্রভাবক হিসেবে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা দেখো যে নাইট্রিক অক্সাইড প্রভাবক ব্যবহার করা হচ্ছে। তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরিতে কিন্তু প্রথমে সালফার ট্রাইঅক্সাইড লাগে, কিন্তু সালফার ট্রাইঅক্সাইডটা তৈরি করতে গেলে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিক্রিয়া, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইডটা তৈরি করতে হয়। তো এই বিক্রিয়ায় দেখো প্রভাবক হিসাবে কিন্তু আমরা নাইট্রিক অক্সাইড ব্যবহার করতেছি। তো এইখানে ব্যবহার করা যে নাইট্রিক প্রভাবকটি সেটা কিন্তু গ্যাসীয়। তো যেহেতু এখানে দেখো সবগুলো গ্যাসীয়, সালফার ডাইঅক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, এমনকি নাইট্রিক অক্সাইড যেটা আমরা প্রভাবক হিসেবে নিয়েছি সেটাও গ্যাস। তাহলে সবগুলোর ভৌত অবস্থা যেহেতু একই, তাহলে এদের ভৌত অবস্থা যদি একই থাকে, এরা প্রত্যেকেই গ্যাসীয়, সবাই যদি এরকম গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে এই প্রভাবন ক্রিয়াটাকে, ওই প্রভাবককে কি বলা হচ্ছে, সমসত্ব প্রভাবক। তাহলে এনও হলো সমসত্ব প্রভাবক, প্রভাবক। আর ক্রিয়াটাকে কি বলবো আমরা, ক্রিয়াকে বলবো সমসত্ব প্রভাবন। কি বুঝছো তো বিষয়টা? তাহলে এই ধরনের বিক্রিয়া, যে বিক্রিয়াগুলোতে সবগুলো পদার্থ একই ভৌত অবস্থায় থাকে সেগুলোই হচ্ছে সমসত্ব প্রভাবন ক্রিয়া। এরকম আরো কিছু বিক্রিয়া আছে, যেমন হচ্ছে, এটা মেশাবো কি, হ্যাঁ, মিস্টার খুশি জয়েন করতে পারছে? যেমন ধরো এটা একটা স্টার, এটা যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, স্টারটা কিন্তু লিকুইড, এটা যদি আমরা আদ্র বিশ্লেষণ করি মানে পানির সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে পানিটাও লিকুইড। কিন্তু এই কাজটা হয় একটা অ্যাসিড মাধ্যমে, হ্যাঁ, যে কোনো HCl বা সালফিউরিক অ্যাসিড দেই, তাহলে এটাও কিন্তু লিকুইড। তো যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাসিড তৈরি হবে, এটাও লিকুইড হবে, আর হবে অ্যালকোহল তৈরি হবে, সেটাও লিকুইড হবে। তো
তো এটা কি সমসত্ব প্রভাবন হবে কিনা দেখো তো। হ্যাঁ, তাহলে এই সবগুলোই কিন্তু লিকুইড অবস্থায় আছে, তাহলে এটাও একটা সমসত্ব প্রভাবন। তারপর হচ্ছে সুক্রোজের আদ্র বিশ্লেষণ, ওই একই মানে চিনির আদ্র বিশ্লেষণ করলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়, সেটাও কিন্তু সবগুলোই লিকুইড লিকুইড থাকে, কাজেই ওইটাকেও আমরা সমসত্ব প্রভাবন ক্রিয়া বলতে পারি। সমসত্ব প্রভাবন কৌশল নিম্নরূপ। সমসত্ব প্রভাবন প্রক্রিয়াটি একটি অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কার্যকরী হয় বা সংগঠিত হয়। এই প্রক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক অণু প্রথমে প্রভাবকের সাথে যুক্ত হয়ে একটি মধ্যবর্তী যৌগ বা অন্তর্বর্তী যৌগ গঠন করে, পরবর্তীতে দ্বিতীয় আরেকটি বিক্রিয়ক এই অন্তর্বর্তী যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ গঠন করে এবং প্রভাবক যেটা যুক্ত থাকে সেটা আবার মুক্ত হয়ে যায়, অর্থাৎ প্রভাবকের সংযুক্তির কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই কৌশলটি তোমাদের আরও ব্যাখ্যা করা হচ্ছে, দেখতে থাকো। যেমন আমরা এই বিক্রিয়াটির কৌশল দেখব। এই যেটা প্রথমে দেখালাম, সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস হচ্ছে অক্সিজেন গ্যাস আর হচ্ছে এনও প্রভাবক, এখানে হলো সালফার ট্রাইঅক্সাইড, এটা গ্যাস। এই যৌগটার আমরা কৌশল দেখব, এই যৌগ তৈরির। তো এই যৌগ তৈরির কৌশলটা হচ্ছে এরকম, প্রথমে কিন্তু যে এনওটা আছে, এই এনও বিক্রিয়া করবে অক্সিজেনের সাথে, বিক্রিয়া করে NO2 হবে, এখানে 2 দিতে হবে, 2 NO2 হলো। এই NO2টা আবার সালফার ডাইঅক্সাইডের সাথে যুক্ত হলো, হয়ে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড হলো, আর এক হলো NO। এখানে 2 দিলাম, এখানে হয়তো 2 দিতে হবে সমতা করতে গিয়ে, এখানে তো 2 দিতেই হবে। হ্যাঁ, মনে হয় মিলে গেছে। এবার আমরা কি করব, এটা যদি জোড়া লাগিয়ে দেই, তাহলে দেখো এটা একটু মিলিয়ে দিচ্ছি আমি, 2SO2 প্লাস অক্সিজেন, এইটা আর এটা কাটা যাচ্ছে, এই দেখো এটা আর এটা কাটা যাচ্ছে, প্লাস 2NO, এটাও কিন্তু কাটা যাবে, কিন্তু এটা কাটে দিলে তো আর ইয়া থাকলো না, প্রভাবক থাকলো না, 2NO, এই দেখো এটা সংযুক্তি কিন্তু অপরিবর্তিত থাকলো। তাহলে মধ্যবর্তী যৌগ কোনটা, এই যে এটা হলো মধ্যবর্তী যৌগ, মধ্যবর্তী যৌগ। আচ্ছা, নিচে লেখো যে বিক্রিয়া শেষে প্রভাবকের সংযুক্তি অপরিবর্তিত থাকে। এই দেখো প্রভাবকের সংযুক্তি কিন্তু একই আছে, এপাশ সোজা ওপাশ সোজা, বিক্রিয়া শেষে প্রভাবকের সংযুক্তি অপরিবর্তিত থাকে। অসমসত্ব প্রভাবন বা অসমসত্ব প্রভাবক কি? এর সংজ্ঞা হচ্ছে নিম্নরূপ। কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক, উৎপাদ এবং প্রভাবক যদি একই ভৌত অবস্থায় না থেকে ভিন্ন ভিন্ন ভৌত অবস্থায় থাকে, তাহলে তাকে অসমসত্ব প্রভাবন বলে, অর্থাৎ ওই বিক্রিয়ার প্রভাবনটাকেই বলা হচ্ছে অসমসত্ব প্রভাবন। আর যে প্রভাবকটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। তো এইভাবে বলতে পারি অসমসত্ব প্রভাবকের প্রভাবন ক্রিয়াকেই অসমসত্ব প্রভাবন বলা হয়ে থাকে। এর উদাহরণ দেয়া হলো, তোমরা একটু দেখতে থাকো। দেখো এখানে যে বিক্রিয়াটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইথিন এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায়, ওই যে দেখুন নিকেল প্রভাবক রয়েছে। তো এই নিকেল এখানে একটি প্রভাবক। তো নিকেলের ভৌত অবস্থা আমরা যদি দেখি সেটা সলিড, কিন্তু বাকিগুলো সব গ্যাস, বিক্রিয়ক উৎপাদ সব গ্যাস, কিন্তু নিকেল সলিড। তাহলে এটা যে প্রভাবক সেটা একটা অসমসত্ব প্রভাবক। আর এর প্রভাবন ক্রিয়াটাকে আমরা বলবো অসমসত্ব প্রভাবন ক্রিয়া। অনুরূপভাবে সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন যদি আমরা স্পর্শ পদ্ধতিতে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করি, তাহলে প্লাটিনাম কঠিন প্রভাবক হিসেবে ব্যবহার হয়। দেখো সালফার ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, কিন্তু প্লাটিনাম কঠিন। তো এখানে প্লাটিনাম কঠিন পদার্থ হয়, এটাকে আমরা কি বলবো, এটা অসমসত্ব প্রভাবক, আর এর প্রভাবন ক্রিয়াটা হবে অসমসত্ব প্রভাবন ক্রিয়া। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যদি আমরা অ্যামোনিয়া তৈরি করি, সেখানে লোহার গুঁড়া বা আয়রন কঠিন অবস্থায় থাকে, তো এটাও অসমসত্ব প্রভাবক, আর এর প্রভাবন ক্রিয়াকে আমরা অসমসত্ব প্রভাবন ক্রিয়া বলতে পারি। ওকে, বের করতে পারবো যে আসলে কোনটা সমসত্ব কোনটা অসমসত্ব, এটা দেখলেই বোঝা যাবে। এখন হচ্ছে অসমসত্ব প্রভাবন কৌশল, এটাই। আচ্ছা বলবো, আগে লিখে শেষ করো। অসমসত্ব প্রভাবন সাধারণত অধিশোষণের মাধ্যমে ঘটে থাকে। লিখছো? প্রভাবক পৃষ্ঠে বিক্রিয়ক অণুগুলো
প্রভাবক পৃষ্ঠে, প্রভাবক পৃষ্ঠে মানে প্রভাবকের পৃষ্ঠে, প্রভাবক পৃষ্ঠে বিক্রিয়ক অণুগুলো প্রভাবক পৃষ্ঠে বিক্রিয়ক অণুগুলো প্রথমে অধিশোষিত হয়। প্রথমে অধিশোষিত হয়, এরপর বিয়োজিত হয়ে বা অন্য উপায়ে সক্রিয় অণুতে সক্রিয় হয়ে ওঠে। এরপর বিয়োজিত হয় বা অন্য উপায়ে সক্রিয় সক্রিয় হয়, সক্রিয় হয়। অন্য উপায় মানে শক্তি শোষণের মাধ্যমে সক্রিয় হয়, বন্ধন ভাঙার মাধ্যমেও হতে পারে, আয়ন বা পরমাণুতে পরিণত হওয়ার মাধ্যমে, অথবা অন্য উপায় মানে সে প্রভাবক পৃষ্ঠ থেকে শক্তি শোষণ করে সক্রিয় হয়ে গেল, লাফালাফি করতেছে বেশি, এরকম হতে পারে। ঠিক আছে, সক্রিয় হয়। হ্যাঁ, সক্রিয় বিক্রিয়ক গুলো সহজে বিক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে বিক্রিয়া গতিকে ত্বরান্বিত করে। সক্রিয় বিক্রিয়ক গুলো বিক্রিয়া অংশগ্রহণের মাধ্যমে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে পারে। লেখা শেষ। তো আমরা এটা একটু ভিন্নভাবে বলার চেষ্টা করি, সেটা হলো যে কৌশলটা এখন যে কোনো একটা বিক্রিয়া আমাদের প্রথমে দেখাতে হবে। তাহলে আবার শোনো, যে বিক্রিয়কের অণুগুলো প্রথমে কি হয়, প্রভাবকের গায়ের উপর এসে জমা হয়। আচ্ছা, এখন তোমরা যে বলতেছো অধিশোষণ বা পরিশোষণ কি জিনিস, এই ধরো সামনে একটা তোমরা কলম দেখতে পাচ্ছ না, এই কলমটা যদি আমি এখানে রেখে দেই, কালকে এসে গায়ে কি ধুলা জমবে কিনা বলো তো? তাহলে কোনো একটা পদার্থের পৃষ্ঠে, কঠিন পদার্থের পৃষ্ঠে সাধারণত অন্য একটা তরল, গ্যাসীয় বা কঠিন পদার্থ আপনা আপনি এসে কণাগুলো জমা হওয়ার প্রক্রিয়াটার নামে হচ্ছে অধিশোষণ। আপনা আপনি এসে জমা হলো, তাহলে এইটাকে আমরা বলবো অধিশোষণ। তো এই অধিশোষিত হওয়া পদার্থগুলো কিন্তু কোনো রাসায়নিক বন্ধন গঠন করে না, শুধু দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। মানে এর অণু এর অণুর মধ্যে একটা আকর্ষণ বল থাকে, কিন্তু রাসায়নিক বন্ধন হয় না, ভ্যান ডার ওয়ালস বল থাকে। ঠিক আছে, তাহলে অধিশোষিত কণাগুলোর সাথে প্রভাবক পৃষ্ঠের কোনো রাসায়নিক বন্ধন হয় না, শুধু দুর্বল ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান থাকে। যদি এরকমটা হয় তাহলে এটাকে অধিশোষণ বলে। আবার অধিশোষণের শর্ত হচ্ছে, হ্যাঁ বলো। তাহলে অধিশোষণের শর্ত হচ্ছে যে রাসায়নিক বন্ধন হবে না অণুগুলোর সাথে। 2 নম্বরে হচ্ছে এই প্রক্রিয়াটি হতে হবে উভমুখী, মানে কিছু অণু এসে জমা হবে, কিছু অণু বের হবে, আবার আসবে আবার যাবে, মানে এটা চলমান একটা প্রক্রিয়া যদি হয় তাহলে এটাকে অধিশোষণ বলা হয়। আর একটা শর্ত হচ্ছে যে অধিশোষিত অণুগুলো এক আণবিক স্তর পর্যন্ত জমা হয়, একটা করে অণুর স্তর জমা হবে। এর চেয়ে বেশি যদি জমা হয়, আমরা যদি কলমটা রাখি 1 মাস 2 মাস পর এর উপরে মোটা লেয়ার পড়বে কিনা ধুলার, তাহলে এটা অধিশোষণ হলো না, কারণ অনেকগুলো কণার স্তর হবে, একটা অণুর স্তর হবে। পানির মধ্যে তুমি 1 ফোঁটা যদি তেল ফেলে দাও, সরিষার তেল, তাহলে ওই যে তেলের স্তরটা পানির উপর ভেসে বেড়াবে, ওই স্তরটা কিন্তু একাণবিক স্তর তৈরি হয় তেলের, পাতলা একটা স্তর তৈরি হয় একাণবিক, ওইরকম একাণবিক স্তর হতে হবে। তাহলে 3টা শর্ত অধিশোষণ হওয়ার। তাহলে যে পৃষ্ঠে অধিশোষিত হবে, অধিশোষণের শর্ত লেখো। এক হচ্ছে দুর্বল ভ্যান ডার ওয়ালস,
অধিশোষণ, পড়াটা মাঝখানে তো অধিশোষণ ঢুকে যাচ্ছে। আচ্ছা লেখো, কোন কঠিন পদার্থের পৃষ্ঠে অন্য কোন পদার্থ, কঠিন, তরল বা গ্যাসীয়